জাতীয় স্মৃতিসৌধ, শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শ্রদ্ধা। আজ বঙ্গভবন ছাড়তে পারেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সাবেক রাষ্ট্রপতিকে ঘিরে অভিযোগ আমলে নিচ্ছে না সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের পক্ষ থেকে পাবেন সব সুবিধা। সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। সেনা কর্মকর্তাদের শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর। সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন। কক্সবাজারে একরামুল হত্যা মামলায় অভিযোগ গঠন। হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ইয়ামিন হত্যায় ১৩ জনের বিরুদ্ধে পরোয়ানা। জনতা ব্যাংকের হাত ধরে চালু হচ্ছে প্রবাসী কার্ড। প্রথম ধাপে পাচ্ছেন ৫০,০০০ নারী কর্মী। রেমিটেন্স বাড়াতে রাখবে বড় ভূমিকা, বলছেন বিশেষজ্ঞ। এটা কিন্তু একটা বড় সম্ভাবনার জায়গা যদি আমরা বাধ্যতামূলক করতে পারি যে যেভাবেই হোক সেই কার্ডের মাধ্যমে টাকা পাঠাবে। রাজধানীর সিএনজি পাম্পে আজও দীর্ঘ সারি। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো গ্যাস। বিপাকে চালকরা। যদি গ্যাস দেয় দাম বাড়ে তো দেখ, যদি গ্যাস না থাকে টোটালি গাড়ির গ্যাস বন্ধ করে দেবে। এবং লোহিত সাগর ঘিরে নতুন উত্তেজনায় সৌদি, ইয়েমেন। কার্গো জাহাজে হামলায় ইউক্রেনকে কড়া বার্তা তেহরানের। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রথম কর্মদিবসের শুরুতেই জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি। দুই স্থানেই নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদের প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন অস্থায়ী রাষ্ট্রপ্রধান। জাতীয় স্মৃতিসৌধ থেকে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে আসেন তিনি। শ্রদ্ধা নিবেদন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে। তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই রাষ্ট্রীয় কর্মসূচিকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যান এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দর্শনার্থীদের চলাচল ছিল নিয়ন্ত্রিত। স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর স্পিকারের পদে থাকায় সংবিধান অনুযায়ী দায়িত্ব গ্রহণ করেন হাফিজউদ্দিন আহমদ। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। বিরোধী পক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যেসব দাবি জানাচ্ছে তা আমলে নিচ্ছে না সরকার। এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, বর্তমান সরকারকে অনেক সহযোগিতা করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় সুরক্ষা ও সুযোগ সুবিধা পাবেন তিনি। শারীরিক অসুস্থতায় মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়ার পরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার এনসিপি, জামায়াত সহ বিরোধী পক্ষ। বিভিন্ন স্থানে মামলার আবেদন, এমনকি গ্রেপ্তারের দাবিও উঠেছে। সংবিধানের ৫১ ধারা অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় তাকে আদালতের কাছে জবাবদিহি করতে হয় না। এমনকি মামলা কিংবা গ্রেপ্তারি পরোয়ানাও জারি করতে পারে না আদালত। এবার রাষ্ট্রপতির পদ ছাড়ার পর মোহাম্মদ শাহাবুদ্দিনের সে সুরক্ষা থাকবে কিনা প্রশ্ন উঠেছে। সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। সরকার এসব অভিযোগ আমলে নিচ্ছে না। আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কি প্রত্যাশা করি? রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে। সেটা আছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে। সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। মন্ত্রী বলেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি অন্তর্বর্তী ও বর্তমান সরকারকে অনেক সহযোগিতা করেছেন। সংবিধান অনুযায়ী তিনি নিরাপত্তা সহ বিভিন্ন সুবিধা পাবেন। সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা
অবশ্যই পাবেন এবং তার প্রোটেকশনের জন্য SSF PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে, সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত আছে, আর মতিঝিলে মেট্রো রেলের নিচে বোমা উদ্ধারের ঘটনার তদন্ত চলছে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীতে সেনা সদরে এর কার্যক্রম উদ্বোধন করা হয়। আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জাতির বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। সেনা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন তিনি। অনুষ্ঠান শেষে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন সরকার প্রধান। মন্তব্য লিপিবদ্ধ করেন পরিদর্শন বইয়ে। কক্সবাজারে ক্রসফায়ারে একরামুল হত্যা মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা সহ 8 পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ এই আদেশ দেওয়া হয়। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, কক্সবাজারে ক্রসফায়ারে কাউন্সিলর একরামুল হত্যার পর তার সম্পদ আত্মসাৎ করে আব্দুর রহমান বদি একরামকে সরাসরি গুলি করে তৎকালীন মেজর রুহুল আমিন রাজন ও লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান সৈকত বলেও জানান তিনি। একই ট্রাইব্যুনালে সাভারে এপিসি থেকে ফেলে আসহাবুল ইয়ামিন হত্যায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতক 13 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী শাহেদা পারভিনকে জামিন দেননি হাইকোর্ট। রোববার বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম ও বিচারপতি AKM রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তার জামিন নামঞ্জুর করেন। গেল বছরের 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 14 ডিসেম্বর রাতে মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এজাহারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে 14 ডিসেম্বর গ্রেপ্তার করে র্যাব। প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি কমানো ও ব্যাংকিং সুবিধা দিতে জনতা ব্যাংকের হাত ধরে চালু হতে যাচ্ছে বিশেষ প্রবাসী কার্ড। আগস্টে প্রথম ধাপে 50,000 নারী কর্মী দিয়ে শুরু হয়ে চলতি বছরের মধ্যে অন্তত 2 লাখ কর্মীকে এই সেবার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে আর্থিক লেনদেনের সুযোগ বৈধ পথে রেমিটেন্স বাড়াতে বড় ভূমিকা রাখবে। প্রিয়জন ছেড়ে দূরপরবাসে হাড়ভাঙা খাটুনি, এই নিয়েই প্রবাসীদের জীবন। দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও বিমানবন্দর, ইমিগ্রেশন থেকে শুরু করে পদে পদে নানামুখী হয়রানি আর বঞ্চনার শিকার হতে হয় এই রেমিটেন্স যোদ্ধাদের। এসব ভোগান্তি কমাতে প্রবাসীদের জন্য এবার পুরুষ ও নারী 2 ক্যাটাগরিতে আসছে প্রবাসী কার্ড, যার মাধ্যমে বিমানবন্দরে দীর্ঘ লাইন এড়িয়ে মিলবে অগ্রাধিকার ইমিগ্রেশন ও বিনামূল্যে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস। সাথে আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জে বিনামূল্যে প্রবেশ এবং হাসপাতালে বিশেষ চিকিৎসা ছাড় পাবেন তারা। আন্তর্জাতিক EVM চিপযুক্ত এই কার্ডের মাধ্যমে সরাসরি বিকাশ, নগদ সহ যে কোনো MFS এ সহজেই টাকা পাঠানো যাবে। আগস্টেই প্রথম ধাপে 50,000 নারী কর্মী দিয়ে এটি শুরু করার কথা জানিয়েছে জনতা ব্যাংক। এবছরের মধ্যেই ধাপে ধাপে 2 লাখ কর্মীকে আনা হবে প্রবাসী কার্ডের সেবার আওতায়। প্রাথমিকভাবে এই জর্ডানে যে নারী কর্মীরা যাচ্ছে তাদের মধ্য থেকে হয়তো 500 একটা পাইলট বেসিসে শুরু করা হবে এবং পর্যায়ক্রমে বিশ্বের যে কোনো দেশে যে সমস্ত আমাদের শ্রমিকরা যায় সেই সমস্ত জায়গাগুলো এগুলোতে এক্সটেন্ড করা হবে। এই উদ্যোগ প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে আরও বেশি উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। সত্যিকার অর্থে আমরা কিন্তু রেমিটেন্সের সম্পূর্ণ সুফলটা ভোগ করি না, কারণ
দেখা যায় যে অনেকেই এই বিভিন্ন জটিলতা, দেরি হয়, সব জায়গায় ব্রাঞ্চ নেই, ছুটি নিয়ে তিনি ব্যাংকে যেতে পারছেন না, তারা সহজ পন্থা ইনফর্মাল সেক্টরকে ব্যবহার করেন এবং সেই টাকাটা দেশে আসে, কিন্তু সেটা কিন্তু দেশের অর্থনীতিতে কোনো যোগ আমরা হতে দেখি না। এটা কিন্তু একটা বড় সম্ভাবনার জায়গা যদি আমরা বাধ্যতামূলক করতে পারি যে যেভাবেই হোক সেই কার্ডের মাধ্যমে টাকা পাঠাবে। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে একটি অ্যাকাউন্ট, বৈধ পাসপোর্ট, এনআইডি এবং বিএমইটি স্মার্ট কার্ড থাকলেই যে কোনো প্রবাসী সহজে সংগ্রহ করতে পারবেন এই কার্ড। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। রাজধানী জুড়ে আজও সিএনজি সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না। চরম ভোগান্তিতে পড়েছেন চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও। দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যার কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলের শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, বাসাবাড়ি, সিএনজি স্টেশন সহ বিভিন্ন শ্রেণীর গ্রাহক পড়েছেন গ্যাস সংকটে। জাতীয় গ্রিডই আমাদের যে এলএনজি যেটা যে কোনো একটা প্রবলেম হচ্ছে ওটা, আর কালকে একটা মেসেজে আমরা জানলাম যে আরও এক সপ্তাহের মতো লাগবে। গ্যাসের যখন এত সংকট, যদি গ্যাস থাকে প্রয়োজন হলে গ্যাসের দাম বাড়াই দেব, মানুষ উপকৃত হবে। আর যদি গ্যাস না থাকে টোটালি গাড়ির গ্যাস বন্ধ করে দেব। যদি গ্যাস দেয় দাম বাড়ায় তাহলে দেখ আমরা অনেক ভোগান্তি, আর যদি না দেয় তাহলে পাম্প বন্ধ করে দেখ, আমরা মালিকের জানে পাম্প বন্ধ, আমরা গ্যাসের সিরিয়াল খাড়া করা হবে না। আমরা অনেক মালদ্বীপের 61তম স্বাধীনতা দিবসের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে দেশটির রাজধানী মালেতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরথিসাম আদম। পরে প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন তিনি। জাতিসংঘ অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশকে সমর্থন দেয়ায় ধন্যবাদও জানান। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, সার্ককে আরও শক্তিশালী করা ও মালদ্বীপে বাংলাদেশিদের অবদান নিয়েও আলোচনা হয়। রাজনীতিতে মত দ্বিমত থাকবে, কিন্তু সেটা যেন নেগেটিভ না হয়ে ওঠে। দেশ ও রাষ্ট্রের প্রয়োজনে সে বিষয়ে নজর দিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশ করার জন্য একটি নতুন সুযোগ এসেছে, এটিকে অবহেলা করা যাবে না। এ সময় দেশের প্রায় 20 কোটি মানুষের খাদ্য চাহিদা মেটাতে কৃষি খাতে উন্নয়নে গবেষণার জন্য বাড়তি বরাদ্দ রাখার কথা জানান মন্ত্রী। এই পর্যায়ে আমরা উপনীত হয়েছি আজকের এই মহতী আয়োজনের সর্বাধিক প্রতিক্রিয়া। এই রিভিউ করা কিন্তু সোজা কথা নয়। এটা করার জন্য যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। আজকে ক্রিয়েটিভিটিটা আপনাদের সকলের দরকার। আমি মনে করি যে আপনারা এই ক্রিয়েটিভিটি থেকেই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে পারবেন। বিশ্বকাপের মতো আয়োজনের সম্প্রচার লাভজনক করতে চায় সরকার। খেলোয়াড়দের মধ্যে গড়ে তুলতে চায় পেশাদারি মনোভাব। এসব কথা জানান সরকারের তথ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের 2 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সামনে আসেন তারা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বিশ্বকাপ সম্প্রচার করা কিভাবে লাভজনক করা যায় সে বিষয়ে পরিকল্পনা রয়েছে সরকারের। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ করা হবে। ধন্যবাদ দিতে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। কেননা এই দায়িত্ব নেওয়ার পর থেকেই যখনই এই ফুটবল বিশ্বকাপ নিয়ে কথা হয়েছে, উনি প্রথম থেকেই বলেছেন যে এই দেশের মানুষকে বিশ্বকাপ থেকে বঞ্চিত করা কোনোভাবেই ঠিক হবে না। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে এখনো বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম। কাটেনি অচলাবস্থা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদুর রহমান। যাবো তার কাছে। মাকসুদ, বিশ্ববিদ্যালয়ে এখন ঠিক কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন। জি ধন্যবাদ সাদিয়া, আপনি ঠিকই বলেছেন যে 3 দিন পরে আজকে প্রশাসনিক যে কার্যক্রম সেটা শুরু হয়েছে। কার্যত গতকাল শিক্ষক এবং ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনার পর 3 দফা দাবিতে সমঝোতা হয়েছে এবং সেই
সমঝোতার পরে কিন্তু আজকে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। যদি একটু চিত্রটা দেখাতে চাই, এটি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছাত্রদের যে 3 দফা দাবি ছিল, সেই দাবির প্রতি শিক্ষকরা একত্রতা জানিয়েছেন এবং তারা বলেছেন যে তদন্ত কার্যক্রম, প্রতিবেদন এবং সেই দোষী শিক্ষকদের স্থায়ী বহিষ্কারের জন্য প্রশাসনিক কার্যক্রম শুরু করতে আসলে তালা খুলে দিতে হবে এবং তাদের সেই বক্তব্যের সাথে একমত পোষণ করে আজকে সকাল থেকে কিন্তু প্রশাসনিক ভবনে তালা খুলে দেওয়া হয়েছে। গত 22 তারিখে এখানে বিজয় 24 ছাত্রী হলের গোপনে ভিডিও ধারণের অভিযোগ থেকে কিন্তু ঘটনার সূত্রপাত হয়। এরপর অভিযুক্ত ক্যান্টিন কর্মীকে গ্রেপ্তার, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং বিগত দিনে ছাত্রীদের হয়রানি, যৌন নির্যাতন অভিযোগে অভিযুক্ত 2 শিক্ষকের স্থায়ী বহিষ্কার সহ 3 দফা দাবি জানিয়েছিল শিক্ষার্থীরা এবং এই 3 দফা দাবির পক্ষে কিন্তু গত বৃহস্পতিবার থেকেই প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। আজকে প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও একাডেমিক কার্যক্রম কিন্তু যথারীতি বন্ধ রয়েছে এবং ছাত্ররা বলছেন যতক্ষণ না পর্যন্ত দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এই ছিল খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে সাদিয়ার কাছে। আকসুদ, ধন্যবাদ আপনাকে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বড় ধাক্কা লেগেছে খাগড়াছড়ির পর্যটন শিল্পেও। চেঙ্গি ও মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সড়ক যোগাযোগ, দর্শনার্থী ভ্রমণে দেয়া হয়েছিল নিষেধাজ্ঞা। পর্যটক শূন্য হওয়ায় থমকে গিয়েছে পর্যটন শিল্প। হোটেল মোটেল মালিকদের দাবি আবহাওয়া ভালো হতে শুরু করলেও দেখা মিলছে না পর্যটকদের। খাগড়াছড়ি থেকে জহুরুল আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অপরূপ সৌন্দর্য লীলাভূমি খাগড়াছড়ি। পাহাড়ের সৌন্দর্য দেখতে এখানে ছুটে আসেন পর্যটকরা। তবে টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়া পর্যটকরা আসার সাহস করেনি। খাগড়াছড়ির আলুটিলা, রিচাং ঝর্ণা, দেবতা পুকুর, ঝুলন্ত ব্রিজে দর্শনার্থী নেই বললেই চলে। তবে বৃষ্টিপাত থামার পরও তেমন একটা পর্যটক আসেনি খাগড়াছড়িতে। ব্যবসার মন্দা কাটানোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না হোটেল মোটেল মালিকরা। অতিথিরা আস্তে আস্তে আসা শুরু করেছে। আশা করছি অতিথিরা এভাবে আসা শুরু করলে আমরা আমাদের ক্ষতিটা পুষিয়ে নিতে পারবো। পর্যটন কর্মকর্তারা বলছেন আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করায় সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে পূর্বের ন্যায় পর্যটক আসবে বলে প্রত্যাশা তাদের। এই টানা 9 দিন বর্ষার কারণে আমাদের পর্যটন খাতে আমাদের হর্টিকালচার জেলা পার্ক জেলা পরিষদ এবং ট্যুরিস্ট এবং বলেন পর্যটক বলেন এরা কি বলে একদম কম ছিল। বর্ষাস্নাত সবুজ প্রকৃতি দেখতে ছুটে আসবে পর্যটকরা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্র ইরানের টানা 2 সপ্তাহের যুদ্ধ বন্ধ না হতেই সামরিক সংঘাতে জড়িয়েছে সৌদি আরব ও ইয়েমেন। সৌদি জোট ও হুথিদের পাল্টাপাল্টি আক্রমণে এবার অচল লোহিত সাগর। এছাড়া কাস্পিয়ান সাগরে ইরানের কার্গো জাহাজে হামলার অভিযোগে ইউক্রেনকে কড়া বার্তা দিয়েছে তেহরান। এছাড়া যুদ্ধে 11টি মার্কিন বিমান ধ্বংসের দাবিও করেছে তেহরান। মাত্র 14 দিনে অন্তত 11টি মার্কিন বিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলায় ব্যয়বহুল সরঞ্জামগুলো ধ্বংস হয় বলে দাবি ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর। এদিকে টানা 2 সপ্তাহের হামলার পর আপাতত যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি হামলা স্থগিত রেখেছে। দুপক্ষ ইঙ্গিত দিয়েছে আলোচনার। তবে গুঞ্জন চলছে ইন্টারসেপ্টর সংকটে পিছু হটেছে ওয়াশিংটন। এরই মধ্যে বিস্তৃত হচ্ছে আঞ্চলিক সংঘাত। কাস্পিয়ান সাগরে ইরানের কার্গো জাহাজে হামলার অভিযোগে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান, যা প্রত্যাখ্যান করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। Росія хоче отримати ще 30 тисяч військових з Північної Кореї. এদিকে সৌদির হামলার জবাবে হুথিরা লোহিত সাগর উপকূলের ইয়ানবু ও জিজানের আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই উত্তেজনায় এখন অচল লোহিত সাগর। অন্যদিকে সংঘাত বন্ধে ওমানে সৌদি আরব, জাতিসংঘ, হুথি প্রতিনিধিদের মধ্যে সম্ভাব্য নতুন দফা বৈঠকের প্রস্তুতি চলছে। নীরব দাস, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।